বাংলাদেশে 5 আগস্টের পর অনেকেই ভেবেছিলেন না যে আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না। কমপক্ষে 20 বছর লাগবে আওয়ামী লীগ ফিরে আসতে। কিন্তু কি হলো, ঠিক 2 বছরের ব্যবধানে যে কোনো সময়ের চাইতে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল এবং বঙ্গবন্ধু কন্যা এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে বেশি জনপ্রিয় রাষ্ট্রনায়ক। অনেকেই কথা শোনার পর গালি দেবে, ভোট বাহিনী, জামাত, শিবির, বিএনপি দিতে পারে, বাট বাস্তবতা এটাই, এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা সব থেকে বেশি এবং বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা সব থেকে বেশি। বাংলাদেশের মানুষ সব থেকে বেশি শেখ হাসিনাকে মিস করে, মুখে বলুক আর না বলুক, এটাই সত্য। একটা কথা বলি আপনাদেরকে, দক্ষিণ এশিয়াতে অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত কিন্তু দাদাবাবু। যে যত কথাই বলেন না কেন, যত কথাই বলুক না কেন, যতই দিল্লি না ঢাকা স্লোগান দিক, দিন শেষে দিল্লির দরবারে প্রবেশের অনুমতির জন্য সব বদমাইশরা যারা এই ধরনের স্লোগান দেয়, এরা দিল্লির পা চাটে। শুধুমাত্র দিল্লির দরবার হলে প্রবেশের জন্য যা কিছু করে, চামচামি, পা চাটা, সবকিছু, কিন্তু মুখে বলে আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ বিজেপির একটা অর্গান। এই ধরনের কথা যারা বলে তারাই মূলত বেশি দিল্লির পা চাটে, দিল্লির গোলামি করে, এবং এটাই বাস্তবতা। দক্ষিণ এশিয়ার কথা বাদ দেন, বাংলাদেশের ক্ষেত্রে ভারত অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের ঠিক ভূগর্ভে, কিংবা যেটাকে পাকস্থলী বলতে পারেন। সুতরাং পাকস্থলী আক্রান্ত হলে পুরো দেহে সেটার প্রভাব পড়বে না, এটা তো ভাবার কারণ নাই। এবং ঠিক এ কারণেই বাংলাদেশের রাজনীতিতে ভারত অনেক বেশি গুরুত্বপূর্ণ। মূল প্রসঙ্গে আসি, আওয়ামী লীগ কেন ফিরবে? হোয়াই আওয়ামী লীগ কেন ফিরবে? কি কারণে ফিরবে? কেন আওয়ামী লীগকে ফিরতেই হবে? আপনারা কি জানেন, বুঝেন? যে যত কথাই বলুক না কেন, ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতেই হবে, এইটার কোনো বিকল্প নাই। আসেন আপনাদেরকে সিম্পলি কয়েকটা বিষয় বুঝাই, তাহলে বুঝবেন আওয়ামী লীগ কেন বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং ফিরতে হবে। দেখেন, দক্ষিণ এশিয়ার টাইম বোম এখন বাংলাদেশ। জাপানের একটা পত্রিকাতে কয়েক মাস পূর্বে প্রকাশ হয়েছিল না, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার টাইম বোম। এবং পরিবেশ পরিস্থিতি যা বলছে, যে কোনো সময় এই বোম ফাটবে, এবং এটা ফাটলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। একথাও কিন্তু সত্য, এবং এটা ভারত খুব ভালো করেই জানে। দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে যদি আপনারা তাকান, একটা বিষয় স্পষ্ট দেখা যায়, বাংলাদেশ এবং ভারতের ভূগোল একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে আছে যেটা চাইলেও আলাদা করা সম্ভব না। এটা একেবারে অসম্ভব একটা কাজ। কিন্তু তবুও এই মুহূর্তে অর্থাৎ 2026 সালে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ একটি বড়সড় ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে, যার জন্য সম্পূর্ণরূপে দায়ী জামাত, বিএনপি এবং আরো যারা যারা মৌলবাদী শক্তি বাংলাদেশে আছে এরা। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর দিকে একটু লক্ষ্য করেন, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এবং বান্দরবান। এই যে দীর্ঘ সীমান্ত রেখা, এই সীমান্ত রেখার ওপারেই ভারতের উত্তর পূর্বাঞ্চল, যেটাকে আমরা 7 সিস্টার্স বলে থাকি। এই সীমান্ত অঞ্চলগুলার বাংলাদেশ অংশে যদি উগ্রবাদ, মৌলবাদ কিংবা জঙ্গি তৎপরতা বেড়ে যায়, তাহলে এটার প্রভাব কি ভারতের জাতীয় নিরাপত্তা এবং রাজনীতির উপর পড়বে না? পড়বে কিনা? নিশ্চিতভাবেই পড়বে। বাংলাদেশের বর্তমান সীমান্ত পরিস্থিতি ঠিক কেন, কি কারণে দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন কিভাবে, কেমনে এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে সম্পূর্ণ বদলে দিয়েছে, সেটা আপনাদের বুঝতে হবে। এর মাঝেও কিন্তু একটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগ এ কারণেই ফিরবে। প্রথমেই বুঝতে হবে এই অঞ্চলের ভূগোলকে। সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের সীমান্ত এলাকাগুলো পাহাড়ি, দুর্গম এবং অনেক জায়গায় ঘন জঙ্গলে ঘেরা। এই ধরনের ভৌগোলিক অবস্থান যে কোনো আন্ডারগ্রাউন্ড কিংবা উগ্রপন্থী সংগঠনের জন্য নিরাপদ আশ্রয়স্থল। দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার রিপোর্ট বলছে, পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা এবং জৈশে মোহাম্মদ, এই সংগঠনগুলার জঙ্গিরা ভারতের অভ্যন্তরে সরাসরি আঘাত হানতে না পেরে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের সীমান্ত অঞ্চলগুলোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ক্ষেত্রে
যে অঞ্চলগুলোর নাম আমি ইতিমধ্যে বলেছি, এই অঞ্চলগুলোতে এরা অবস্থান করছে এবং দীর্ঘদিন থেকেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটা বিষয় খেয়াল করেন, উগ্রপন্থী গোষ্ঠীরা সবসময় সমাজের সব থেকে দুর্বল যে অংশ তাদেরকে লক্ষ্যবস্তু বানায়। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের এতিমখানায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে ভুল ভাল ধর্মীয় ব্যাখ্যা এবং মগজ ধোলাই করার মাধ্যমে উগ্রবাদের দিকে ধাবিত করার আপ্রাণ চেষ্টা করে এবং তারা সফল হয়, কারণ পয়সা দেয়। যখন এই ধরনের মগজ ধোলাই করা তরুণরা সীমান্তবর্তী জেলাগুলোতে অবস্থান নেয়, তখন ওপারে কাঁটাতারের ওপারে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা কিংবা মিজোরামে নিরাপত্তা ব্যবস্থা এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা বিগত 2 বছরে আমাদের থেকে বেশি ভারত বুঝে গিয়েছে, যার কারণেই 7 সিস্টার্সকে নিরাপত্তার জন্য শিলিগুড়ি করিডোর, যেটাকে বলা হয় চিকেন স্ন্যাক, ওইটার নিরাপত্তার জন্য ভারত কয়েকটা লেয়ারে বন্দোবস্ত করে রেখে দিয়েছে। ঐতিহাসিকভাবে দেখা যায় সীমান্তবর্তী সংসদীয় আসনে যদি জামাতের মতো উগ্রবাদী মৌলবাদীদের নিয়ন্ত্রণ থাকে এবং এদের কর্মযজ্ঞ বৃদ্ধি পায় এবং এদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, এটা কিন্তু কখনোই সীমান্তের জন্য ভালো লক্ষণ না। রাজনৈতিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলার শিথিলতার সুযোগ নিয়ে এই উপাদানগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে অস্ত্র এবং অর্থ চোরাচালানের নেটওয়ার্ক গড়ে তুলতে পারে এবং বিগত 2 বছরে গোয়েন্দা তথ্য বলছে এইটা তারা করেছে। বাংলাদেশের এই সীমান্তে উগ্রবাদের আস্ফালন ঘটলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং জাতীয় নিরাপত্তায় ঠিক কি কি প্রভাব পড়বে, এটা কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমত, ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ ভূমি, যেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক। বাংলাদেশের উত্তর সীমান্ত এই করিডোরের অত্যন্ত কাছাকাছি। এই অঞ্চলে যদি ভারত বিরোধী কোনো উগ্রপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠী শক্তিশালী অবস্থান নেয়, তবে যুদ্ধ কিংবা বড়সড় কোনো সংকটের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ে। এইটা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি স্ট্র্যাটেজিক কৌশলগত দুঃস্বপ্ন। দ্বিতীয়ত, বাংলাদেশের সীমান্তে যদি উগ্রবাদী তৎপরতা কিংবা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে, তার সরাসরি এবং তাৎক্ষণিক প্রভাব পড়ে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে, বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায়। এবং এই ঘটনাগুলা ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়, যেটা এই মুহূর্তে বিজেপির ক্ষেত্রে হয়েছে। সীমান্তবর্তী রাজ্যগুলোতে সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র হয়, অবৈধ অনুপ্রবেশ এবং সুরক্ষার দাবিতে ভারতের ভোটারদের মধ্যে সেন্টিমেন্ট তৈরি হয় এবং সেখানকার নির্বাচনের ফলাফলকে সরাসরি প্রভাবিত করে, যেটার প্রতিফলন আপনারা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে দেখে ফেলেছেন। তৃতীয়ত, গত 2 দশকে ভারতের উত্তর পূর্বাঞ্চল অনেকটাই শান্ত রয়েছে। উলফা এবং অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীগুলো এখন আর আগের মতো শক্তিশালী নেই। এর প্রধান কারণ ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ভারতের কোন উগ্রবাদী গোষ্ঠীকে আশ্রয় দেন নাই। কিন্তু সীমান্তে যদি উগ্রবাদের পুনরুত্থান ঘটে, তবে ভারতের ভেতরের শান্ত হয়ে আসা উগ্রবাদী গোষ্ঠীগুলো আবারও অক্সিজেন পাবে, যেটা গত 2 বছর যাবৎ ইউনূস দিয়েছে, এখন তারেক রহমান দিচ্ছে, জামাত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এই নিরাপত্তা সমীকরণকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? মানে আমাদের কার্ড বাবা কিভাবে নিয়ন্ত্রণ করবে? আমি তার কথাই বলছি। দেখেন, 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সে সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের উলফার সাথে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ছিল, এরা বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছিল, যেটার আশ্রয়দাতা ছিল আমাদের ম্যাডাম খালেদা জিয়া এবং তার গুণধর পুত্র তারেক রহমান। সেই বিখ্যাত 10 ট্রাক অস্ত্র মামলার কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। এটাই সব থেকে বড় প্রমাণ, যেখানে ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদীদের জন্য আনা বিপুল অস্ত্র চট্টগ্রামে ধরা পড়েছিল। এ কারণেই দিল্লির কৌশলগত মহলে একটি দীর্ঘমেয়াদী ধারণা সৃষ্টি হতে বাধ্য হয়েছে যে বিএনপি সরাসরি উগ্রবাদ ছড়াক কিংবা না ছড়াক, তাদের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামী এবং আরো অন্যান্য উগ্রবাদী দলগুলোর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, থাকবে না, যার ফলে তাদের আমলে উগ্রবাদীরা এক ধরনের পরোক্ষ পৃষ্ঠপোষকতা পেয়ে যায়। বর্তমানেও সেই ধারাবাহিকতা চলছে। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে উগ্রবাদীদেরকে ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা করছে, তারা উগ্রবাদীদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে কিভাবে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে উত্তপ্ত করা যায়। ঠিক এর বিপরীতে 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ভারতের নিরাপত্তা উদ্বেগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। জিরো টলারেন্স টু টেরোরিজম এই নীতির আওতায় শেখ হাসিনার সরকার ভারতের মোস্ট ওয়ান্টেড বিচ্ছিন্নতাবাদী নেতাদের গ্রেফতার করে ভারতের হাতে তুলে দিয়েছিল। নিশ্চয়ই আপনাদের
মনে আছে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হয়নি, শেখ হাসিনা দেন নাই। আর ঠিক শেখ হাসিনা এ কারণেই বলেছিলেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত সেটা কখনোই ভুলতে পারবে না। তিনি মূলত বুঝিয়েছিলেন তিনি ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর আঞ্চলিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করেছিলেন। 4000 কিলোমিটার সীমান্ত স্থিতিশীল রেখেছিলেন, নিরাপদ রেখেছিলেন, সর্বাত্মক সহায়তা করেছেন, সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। এটা নিয়ে জামায়াত বিএনপি মারাত্মক প্রপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু এটার ব্যাখ্যা কেউ কখনো তুলে ধরতে পারেনি। আর ঠিক এইসব কারণেই ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে, সেটা হোক কংগ্রেস সরকার কিংবা বিজেপি সরকার, দিল্লির কাছে সবসময় আওয়ামী লীগ একটি পরীক্ষিত এবং নির্ভরযোগ্য মিত্র হিসেবে বিবেচিত হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আওয়ামী লীগের বিকল্প ভারতের কাছে আর কোনো কিছু নাই। ভারত নিজেদের আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে সেভেন সিস্টার্সের স্থিতিশীলতা রক্ষা করবার জন্য বাংলাদেশে একটি ভারত বান্ধব এবং ধর্মনিরপেক্ষ সরকারের উপস্থিতি অত্যন্ত জরুরি। এটা তারা সব সময় চেয়েছে এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভারত বুঝতে সক্ষম হয়েছে উগ্রবাদ দমনে আওয়ামী লীগের কোনো কার্যকর বিকল্প বাংলাদেশে নেই। বিএনপি কখনোই সে বিকল্প হতে পারবে না। বাংলাদেশকে যদি উগ্রবাদ এবং মৌলবাদের হাত থেকে রক্ষা করতে হয়, তবে তা কেবল ভারতের নিরাপত্তার জন্য নয়, ভারতের দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নিজস্ব অস্তিত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী লীগের বিকল্প কোনো দল নাই। উগ্রবাদ যে কোনো দেশের জন্য একটা আত্মঘাতী পথ। বাংলাদেশের সীমান্ত অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা এবং পিছিয়ে পড়া তরুণ সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে মূলধারায় ফিরিয়ে আনাই হবে এই সংকটের স্থায়ী সমাধান। ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা, ভারতের সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা, এই সব কিছুর জন্য বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প কোনো সরকার নাই। কারণ আগেই বলেছি, দক্ষিণ এশিয়ার দাদাবাবু ভারতবর্ষ। মানেন কিংবা না মানেন, যতই দিল্লি না ঢাকা স্লোগান দেন, ভারত ভারতই। সুতরাং আওয়ামী লীগ কেন ফিরবে, কি কারণে ফিরবে, কেন আওয়ামী লীগকে ফিরতেই হবে, কেন ফেরাটা জরুরি, কাদের জন্য ফেরাটা জরুরি, সেটা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।